আকসার বাসায় আজ কলি এসেছে। হঠাৎ কলিকে নিজ বাড়িতে বলা নেই কওয়া নেই উপস্থিত হতে দেখে আকসা অবাক হলো বেশ। ওকে সোফায় টেনে বসিয়ে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ কেন আসতে পারি না? অবশ্যই আসতে পারি, কিন্তু না বলে কই তো কখনো আসিসনি। তাছাড়াও তোকে তো দুর্ভিক্ষ দিয়েও সহজে খুঁজে পাওয়া যায় না, তাই এমন আচরণ দেখে অবাক হলাম। কলি বলল, আসলে আমাকে আন্টি ডেকেছে। আন্টি ডেকেছে মানে? আম্মু কেন তোকে ডাকবে? আন্টি কল দিয়েছিল আমাকে, বলল কি একটা জরুরি কাজ আছে, আমাকে আসতে হবে, তাই সকাল সকাল চলে এলাম। কারণ কি? আকসা পুরো কথা শেষ করার আগেই আয়শা বেগম ড্রয়িং রুমে এসে কলিকে দেখে বলল, ও তুই চলে এসেছিস মা? বেশ, আমি চা নাস্তা দিয়ে আসি। আয়শা বেগম রান্নাঘরে চলে গেলেন। আকসা কলির কাছে ঘেঁষে ফিসফিসিয়ে বলল, কেন ডেকেছেন আম্মু তোকে? কারণটা তো জানি না, আন্টি বলবে। আকসা পরে জানবে। তোকে তোর আম্মু কখনো এভাবে কল দিয়ে ডাকেন না, তাই ব্যাপারটা কেমন এক অদ্ভুত ঠেকছে। আকসা চিন্তায় পড়ল, কি এমন কাজ যার জন্য এমন জরুরি তলা। এর মধ্যে আয়শা বেগম ড্রয়িং রুমে আসলেন চা নাস্তা নিয়ে। টি টেবিলের ওপরে ট্রে রেখে সামনের সোফায় বসলেন। কলিকে জিজ্ঞেস করলেন, তারপর বলো মা, দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, তোমরা সবাই কেমন আছো? এই তো ভালো আছি। তোর বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছেন। আয়শা বেগম চায়ের কাপ চিনি মিশিয়ে চামড়া নাড়াতে নাড়াতে বললেন, তোর সাথে কিছু কথা ছিল মা। জি আন্টি বলো, কি কথা? আমাদের বাসায় আজ মেহমান আসবে বুঝলি, আমার আকসাকে দেখতে আসবে। এখন কথা হচ্ছে, আকসা তো আর কোনো বোন নেই যে ওর পাশে থাকবে এ সময়, বা ওকে কে সাহায্য করবে? ওর কাছে মানুষ বলতে তুই আছিস, ওর সাথে থাকিস সব সময়, ওকে বুঝিস ভালোভাবে। তুই একটু আজকের দিনটা আমাদের এখান থেকে যা মা, বিকেলে বাসায় চলে যাস। আমাদের আত্মীয় স্বজনরা বিকেলে আগে আসবে কয়েকজন, কিন্তু এখানে তো বলতে গেলে আমি একা মানুষ। ইরফানের আব্বু তো দেশে নেই, একা হাতে সব কিছুই সামলাতে একটু কষ্টকর হয়ে যাবে। তুই আকসার সাথে থাকলে তবুও সাহায্য হতে হবে কিছু। মিহি এবার নড়াচড়ায় বসে বলল, ও আন্টি এই কথা? আন্টি কোনো সমস্যা নেই, আমি তো ভাবতে পারিনি আকসাকে দেখতে আসবে আজ। আপনি চিন্তা করবেন না, আমি আকসার সাথে থেকে ওকে তৈরি করিয়ে দেব, সব কিছু ঠিকঠাক মতো হবে। নিশ্চিন্তায় থাকুন। আয়শা বেগম একটু চিন্তামুক্ত হলেন। গতকাল থেকে এই নিয়ে চিন্তায় তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তার আত্মীয়রাও বেশিরভাগ সবাই দূরে, তেমন কেউ কাছাকাছি নেই যে জরুরি তলবে এসে তাকে সাহায্য করতে পারবে। আয়শা বেগম সকালকেই ইরফানের বাজারে পাঠিয়েছে। ইরফান আসলে তিনি রান্নার কাজ শুরু করে দেবে। আয়শা বেগম কলিকে বললেন, তাহলে তুই ওকে নিয়ে ঘরে জামা, দুপুরের পর রেডি হয়ে করিয়ে দিস। আকসা পুরো ঘামরা পায়চারি করছে আর দাঁতে দাঁত দিয়ে নখ কাটছিল। কলি বিছানার ওপর বসে একটার পর একটা বিস্কুট খাচ্ছিল। আকসাকে চিন্তায় দেখে প্রশ্ন করলো, তোর কি হয়েছে দোস্ত? এমন দর্শনীয় হয়ে হয়ে গিয়েছিস কেন? কলি প্রশ্ন শুনে আকসা চট করে এসে বিছানার ওপরে বলে বসলো, ভাবছি কি ভাবছি, আমাকে হঠাৎ দেখতে আসবে কেন? দেখতে কেন আসে কে তুই জানিস না? জানবো না কেন, অবশ্যই জানি। তবে কথা হচ্ছে এমন হুট করে হচ্ছে কেন সব কিছু? আম্মু তো আমাকে আগে কিছু বলেনি। তার হাতভাব দেখেও কোনো কিছু আন্দাজ করতে পারিনি, একদম স্বাভাবিক ছিল। কিন্তু কারা দেখতে আসছে ছেলেকে, সব কিছু তো জানি না। কলি বলল, তুই বরং একা কাজ কর, আন্টিকে গিয়ে জিজ্ঞেস কর। আকসা কপট বিরোধ করে বলে, ধুর কি যে বলিস না, আম্মুকে কি এসব কিছু জিজ্ঞেস করা যায়? কি না কি ভেবে বলবে, তাহলে আর কি করবি? ওয়েট কর, বিকেলে তো পাত্রই আসছে, তখন না হয় দেখে নিস। পাত্রপক্ষর কথা শুনে আকসা স্বাভাবিক মুখে কিঞ্চিত বিবর্ণ হয়ে উঠল। ও বিড়বিড় করে কি যেন বলল, কিন্তু সেসব কথা কলি কান অবধিও পৌঁছল না। দুপুরে খাওয়া খেয়ে ঘন্টা খানেকের মধ্যে বিশ্রাম নিয়ে কলি তাড়াহুড়া করে আকসাকে তৈরি করতে শুরু করেছে। এমনিতেই আকসা নিজেই খুব ভালো শাড়ি পরতে পারে, তবে আজ কলি ওকে শাড়ি পরতে সাহায্য করলো। তাড়াহুড়া
হচ্ছে খুব, মেহমান নাকি আর আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। আকসা দাঁড়িয়েছিল, কলি ও শাড়ি কুচি ঠিক করে দিচ্ছিল বসে। তখনই ইরফান বাইরে থেকে দরজার নক করলো। ভাইকে দেখে আকসার ভেতরে আসতে বলল। ইরফান ভেতরে প্রবেশ করতে দেখলো ওর হাতে একটা বেলি ফুলের খোপার গজরা। সাধারণত ইরফান প্রায়ই তার ছোট বোনকে ফুল কিনে দেয়, মানুষের প্রেমিকের কাছ থেকে ফুল পাওয়ার জন্য ছটফট করে। এদিকে আকসা তার ভাইয়ের নিকট হতে ফুল পাওয়ার জন্য মুখিয়ে থাকে, অন্যদিকে ফুল দেখলে খুব বেশি উৎসাহিত হতে হয়। চট করে ভাইকে জড়িয়ে ধরে আই লাভ ইউ ভাইয়া বলে দিত। তবে আজ সেসব কিছুই ঘটল না। আকসার মুখে বলি রেখা ন্যূনত কোনো পরিবর্তন ঘটল না, বরং মুখে আগের মতোই নীলবর্ণিত হয়ে রইল। ইরফান ড্রেসিং টেবিলের ওপর ফুলের গজরা রেখে কলিকে উদ্দেশ্য করে বলল, বোনকে ফুলের গজরা পরিয়ে দিও তো কলি, আর মুখে বেশি প্রসাধনীয় ব্যবহার করো না, আমার বোনকে ন্যাচারালি ভালো লাগে। ইরফান কলিকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে ঘরের বাইরে যাওয়ার জন্য পা বাড়াতে আকসা পেছন থেকে ডাক দিয়ে বলল, ভাই। ইরফান পেছনের দিকে তাকাতে আকসা ওকে জিজ্ঞেস করলো, হঠাৎ আমাকে দেখতে আসছে কেন? ইরফান একটু ইতস্ত করে বলল, আসলে তোদের একটু তাড়া আছে আকসা, এই জন্যই সব কিছু তাড়াহুড়া করে হচ্ছে, না হলে আমরা সময় নিতাম। কারা দেখতে আসছে সে তো আসলে দেখতে পাবেই। ইরফানের ঠোঁটের কোণে মুচকি হাসি, বোঝা গেল ও এখনই বুঝতে চাইছে না, তবে এই বিষয় নিয়ে গম্ভীর খুশি। তখনই ইরফানের ফোন বেজে উঠল। ওর ফোন বের করে হাতে নিয়ে স্ক্রিনে দেখে বলল, ইরফান, এই তো আব্বু কল দিয়েছি। নেই, তুই আগে কথা বল। আকসা হাতে ফোন ধরিয়ে দিয়ে ঘরের বাইরে চলে গেল ইরফান। আকসা ফোন করে নিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মু তুমি কেমন আছো? এই তো ভালো আছি। দুপুরের খাওয়া দাওয়া করেছো তো ঠিক মতো? হ্যাঁ আম্মু, মাত্র খেয়ে উঠলাম। তুমি কি এখন তৈরি হচ্ছ? জি আব্বু। মেহমান এখানে আসেনি? এই তো চলে আসবে এখনই। আকসা ভালো করেই বুঝলো ওর অজান্তেই সব কিছু হয়েছে এবং ওর সাথে প্রত্যেকে সংযুক্ত, সবাই সব কিছুই জানে। ইস্কান খণ্ডকার ফোনের ওপাশ থেকে বললেন, কিছু কথা বলি আম্মু, শোনো। জি আব্বু বলো। বিয়ের এসব কার্যকলাপে যে আমার খুব তাড়াহুড়া করে করতে চেয়েছি তা ঠিক নয়। আসলে ছেলের জন্য তাড়াহুড়া করা হচ্ছে। ছেলের বাবা জানিয়েছে ছেলের হাতে সময় খুব কম, এজন্য বিয়েটা তাড়াতাড়ি সারাতে হবে। তাছাড়াও ছেলের ভালো বলে আমরা এই সম্বন্ধটা হাতছাড়া করছি না। তোমার আম্মার কাছে শুনেছি সব। এই পর্যন্ত অনেক পাত্র তো দেখলাম তোমার জন্য, কিন্তু কোনোটাই আমার মনে ধরেনি। এবার যে ছেলের সাথে তোমার বিয়ে কথাবার্তা চলছে তোকে আমার খুব পছন্দ হয়েছে। প্রথমে শুনেই রাজি হয়ে গিয়েছি। তাহলে বুঝতেই পারছো সম্বন্ধটা আমার ঠিক কতটা পছন্দের। আশা করি তুমি তোমার আব্বুর পছন্দের ওপর বিশ্বাস রাখবে। তবে আমাকে আমার কোনো কিছুতে জোর করছি না। বিয়ের বয়স হয়েছে, তাই বিয়ের কথাবার্তা বলছি। যদি তুমি চাও তাহলে নিষেধ করে দেব, আর যদি তোমার নিজের কোনো পছন্দ থাকে তাহলে বলতে পারো। আমি তোমার আব্বু, অবশ্যই গুরুত্ব দেব। তোমার ইচ্ছের ওপরে কোনো কিছুই যাবে না। আকসা ওর আব্বুকে ভরসা দিয়ে বলল, আমার কোনো পছন্দ নেই আব্বু, তোমার ওপর বিশ্বাস আছে আমার। তুমি কখনো আমার জন্য খারাপ ছেলে পছন্দ করবে না। ঠিক আছে মা, ও আসুক, তুমি ওদেরকে দেখো, কথাবার্তা বলো, তারপর রাতে কল দিয়ে আমাকে তোমার সিদ্ধান্ত জানিও। এখন রাখছি আম্মু, তুমি তৈরি হয়ে নাও। ইস্কান খণ্ডকার কল কেটে দিলেন। আকসা লম্বা করে শ্বাস টেনে নিল। অস্বস্তি হচ্ছে ওর। এর আগে বিয়ের কথাবার্তা হলেও এমন অপ্রয়োজন করে ওকে দেখেনি কোনোদিনও, অজান্তেই প্রথম। এই জন্যই নার্ভাস লাগছে প্রচণ্ড। এই হালকা শীতের মধ্যেও প্রচণ্ড পরিমাণের ঘামতে শুরু করলো। তৎক্ষণাৎ শাড়ি পরনে হয়ে গেছে। কলি উঠে আকসার চুল সুন্দর করে পেছনে ক্লিপ দিয়ে টেনে পিঠের ওপরে ছড়িয়ে দিল। আকসার ঠোঁটে লিপস্টিক দিতে চায়নি, তবুও কলি জোর করে হালকা শেডে একটা লিপস্টিক দিয়ে তারপর লিপ গ্লেস দিয়ে দিল। তখনই দরজার বাইরে থেকে আকসার খালা রেশমি খাতুন ডাক দিল, ও আকসা চলে আয় মা, ওরা চলে এসেছে। বাইরে মোটামুটি লোক সমাগম বোঝা গেল। ইতিমধ্যে আকসার চাচা চাচি, ফুপু আর মামা খালারা চলে এসেছে। কলি আকসাকে নিয়ে বাইরে গেল। কয়েক কদম এগিয়ে ডাইনিংয়ের পাশ কাটিয়ে ড্রয়িং রুমে
প্রবেশ করলো ওরা। আকসা এতক্ষণ মুখ নুনিয়ে রেখেছিল। ধীরে ধীরে ও অস্বস্তি জড়িত মুখটা তুলে সামনে সোফার দিকে তাকাতে চমকে উঠল। মেজবাহার পরিবার সকলে বসে আছে সোফায়। মেজবাহার তার বাবার পাশে বসা। ওর দৃষ্টি হাতে থাকা ফোনের দিকে, কোনো দিকেই তাকাচ্ছে না। মুখে প্রতিক্রিয়ায় কিছুই বোঝা যাচ্ছে না। একদম স্বাভাবিক। তবে আকসার সড়ক হয়েছে এখানে মেজবানকে দেখে। একদমই আশা করেনি লোকটাকে। ও বিড়বিড় করে বলল, মেজবান ইফতেয়াজ খান এখানে। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলবে।